জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমরা যে হ্যালো স্যার, করছিলাম শুনতে পাচ্ছেন স্যার? rest of the part আজকে ওকে হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ওকে ওকে স্যার। ওকে, তো নন ওভেনের আমরা অনেকখানি পড়েছি যে নন ওভেন কি, নন ওভেন হিস্টোরি কি, যেটি গ্রানাইট তৈরি করেছিল, অ্যাপ্লিকেশন গুলো দেখেছি, নানামুখী অ্যাপ্লিকেশন, ফাইবার ইউজ হয় সেগুলো দেখেছি, কিভাবে তৈরি করা হয় সেটা দেখছি। কিভাবে তৈরি করা হয়, প্রথমে একটা ফাইবারের লেয়ার তৈরি করা হয় যেটাকে আমরা ওয়েব বলছি, তারপর সেইগুলোকে ফাইবারগুলোকে একটা অপরটার সাথে যে কোনো উপায়ে অ্যাটাচ করা হয় যেটাকে আমরা বন্ডিং বলছি, এবং ফাইনালি ফিনিশ করা হয়। এটাই হলো নন ওভেন ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখানে আমরা অনেকগুলো প্রসেস দেখতে পাচ্ছি। প্রথমত ওয়েব ফরমেশনের জন্য যেমন আমরা দেখেছি ড্রাই লেইট, স্পান মেল্ট এবং ওয়েট লেইট, অর্থাৎ কিভাবে ফেব্রিকের ফাইবারের ওয়েবটা সৃষ্টি করবে সেটি। ড্রাই লেইটের ভিতরে আমরা দেখেছি যে কার্ডেট, অর্থাৎ যেটা কার্ডিং মেশিনের মাধ্যমে, আরেকটা দেখেছি এয়ার লাইটের মাধ্যমে, অর্থাৎ ফাইবার গুলো কিভাবে প্লেস হবে, কিভাবে ওয়েব তৈরি করবে। আরেকটি দেখেছি স্পান মেল্টের ক্ষেত্রে স্পান লাইট or স্পান বন্ডেড, যখন সেটি তৈরি করা হবে ফাইবারটা, তখন গরম অবস্থায় একটা আরেকটার সাথে রেখে দিলে, অর্থাৎ তারা যে মেল্ট অবস্থায় থাকবে সেই সুবিধাটা আমরা নিব, তখন একটি অপরটির সাথে লেগে যাবে। আরেকটি ছিল মেল্ট ব্লোন, ফাইবার গুলোকে মেল্ট যদি করা হয়, বিশেষ করে থার্মোপ্লাস্টিক ফাইবার গুলোকে, সেই সমস্ত থার্মোপ্লাস্টিক ফাইবার একটা আরেকটার সাথে লেগে যায় যখন মেল্ট হবে, সেই সুবিধাটাও আমরা নিতে পারি, যেটিকে আমরা স্পান মেল্ট টেকনোলজি বলছি। এরপরে একটা টেকনোলজি ছিল, সেটি হচ্ছে যে ওয়েট লেইট, মানে হচ্ছে যে ফাইবার গুলোকে আমরা প্রথমে পানিতে বা এরকম পানিতে, হ্যাঁ পানিতে ডিসপার্স করব, দেন এটাকে স্যান্ড করব একটা ফিল্টারের উপর দিয়ে, দেন সে তাহলে কি ফিল্টারের উপর ময়লা জমে না, একটা লেয়ার পড়ে না, ঠিক সাজ লাইক একটা ফাইবারের একটা কনভেয়ার বেল্টের উপরে লেয়ার পড়বে। এছাড়াও আমাদের ছিল ইলেকট্রিক স্পিনিং, ফ্ল্যাশ স্পান, যেগুলো দিয়েও আমরা ওয়েব তৈরি করতে পারি। সেকেন্ডলি যেটি আমাদের আসলো সেটি হচ্ছে যে ওয়েব বন্ডিং। আমরা ওয়েব বন্ডিংটা কিভাবে করতে পারি, যেমন কেমিক্যাল, বিভিন্ন প্রকার কেমিক্যাল অ্যাডিসিভ অ্যাপ্লাই করে। সেকেন্ডলি থার্মাল, অর্থাৎ পলি থার্মোপ্লাস্টিক ফাইবার গুলোকে মেল্ট করে সেটি লাগাতে পারি, এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে মেকানিক্যাল পদ্ধতিতে, যেমন নিডল পাঞ্চিং, নিডল দিয়ে, হাইড্রো ইন্টারজেলমেন্ট, পানি দিয়ে, স্টিচ দিয়ে আমরা করতে পারি। এই বন্ডিং করার পর এই যে নন ওভেনটা, এটিকে সাধারণত ফিনিশ করতে হয়। তো চলো আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো দেখেছি, আবার একটু দেখে চলে যাই। যেমন কার্ডের ওয়েভ ফরমেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্যারালাল লেইট, ভার্টিক্যাল লেইট, হ্যাঁ এগুলো দেখেছি, ইয়ার লেইং প্রসেস, বাউন্ড প্রসেস। যারা ক্লাস মিস করেছো আগের ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবে। মেল্ট ডাউন, তারপরে রয়েছে ওয়েট লেইট মেথড, হ্যাঁ, ফ্ল্যাশ স্পিনিং, ইলেকট্রিক স্পান ওয়েভস, লাইক আমরা এখান পর্যন্ত কোথায় পেয়েছিলাম। তো আজকে থেকে আবার একটু শুরু করি যে বন্ডিং থেকে। ওয়েব বন্ডিং, দেখো ওই আমি একটি উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে, সেটি হচ্ছে যে কাঁথার উদাহরণ। মানে কি, যে কাঁথায় প্রথমে কাপড়গুলো বিছানো হয়, বিছানোর পর সেটা কি করা হয়, যে সুইং করা হয়। তো সুইং করা হয়, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সুইং যখন করা হচ্ছে তখন একটি আরেকটির সাথে ফেব্রিক গুলো লেগে যাচ্ছে এবং কাঁথা তৈরি হচ্ছে। তো নন ওভেন ফাইবার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও একটা ফাইবার, এখানে তার কোনো প্রকার ইন্টারলেসিং বা ইন্টারলুপিং আমরা ওভেন বা ইয়ের মতো করছি না, তাই না? তাহলে আমরা কি করছি, এটাকে যেহেতু কোনো প্রকার ওভেন বা নিট হচ্ছে না, কোনো প্রকার ইন্টারলেসিং লুপিং মানে অর্গানাইজড ভাবে হচ্ছে না, নরমালি একটা অপরটার সাথে যা হয় সেটা হচ্ছে, তো ফাইবার গুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এই ফাইবার গুলো যেন খুলে না যায়, সেই জন্য একটি ফাইবারকে আরেকটি ফাইবারের সাথে আটকাতে হবে, তাহলেই কিন্তু আমার শীটটা সেটি শক্তিশালী হবে। তো এটির জন্য অনেকগুলো প্রসেস রয়েছে, তার মধ্যে আমরা দেখছি কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং মানেই হচ্ছে যে আমরা কেমিক্যাল দিয়ে ফাইবার গুলোকে একত্রিত করব। দিস ইজ ভেরি ক্লিয়ার অল অফ ইউ। সো এখন হচ্ছে কেমিক্যাল, কি ধরনের কেমিক্যাল আমরা ইউজ করব। তো দেখো, যেটির অ্যাডহেসিভ টাইপ, অর্থাৎ একটি আরেকটার সাথে অ্যাটাচ করার ক্ষমতা রয়েছে, সাধারণত এই ধরনের কেমিক্যাল গুলোই আমরা এই ধরনের ইউজ করে থাকি। বলা হচ্ছে কেমিক্যাল বন্ডিং ইনভলভস সেটিং আইদার দ্য এন্ট্রি ওয়েব অর আইসোলেটেড অফ ইট উইথ অ্যান অ্যাডহেসিভ।
এটা আমার যে ওয়েব রয়েছে সেই ওয়েবটার পুরোটাকে তুমি কেমিক্যালে দিয়ে ট্রিটমেন্ট করতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে পয়েন্টে পয়েন্টে তুমি শুধু কেমিক্যাল দিবা, তাহলেও কিন্তু হবে। মনে করো তুমি এখানে কয়েক লেয়ার ফেব্রিক বিছাইছো, বিছানোর পর এখানে সুপার গ্লু মেরে দিছো, এখানে সুপার গ্লু মেরে দিছো, তাহলে কি হবে? একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে কোনো আইসোলেটেড পোর্শন অথবা ফুল ফেব্রিকই কিন্তু বা ফুল ওয়েব কিন্তু chemical apply করতে পারে with intention of sticking the fiber together. What is that depend on the chemical, thermal and mechanical properties of both fibers and binder in structure as well as relative proportion. অবশ্যই সেটি থার্মাল মেকানিক্যাল প্রপার্টিজ কেমিক্যালের উপর ডিপেন্ড করছে। আমরা যে কেমিক্যালটা ইউজ করছি অ্যাডহেসিভ হিসেবে সেটি আমার এটির সাথে যাচ্ছে কিনা, মানে আমি যে ফাইবারটা সেটি কটন হতে পারে, সেটি পলিস্টার হতে পারে, এটির সাথে যাচ্ছে কিনা বা এটির সাথে সে কি ধরনের সহাবস্থানে অবস্থান করছে নাকি বিপরীত অবস্থানে অবস্থান করছে। Although many different bonding agents can be used, modern industry predominantly use synthetic polymer latex, যেটিকে আমরা বলছি latex, অর্থাৎ এটি রাবার বা এই ধরনের ইমালশন জাতীয়। ল্যাটেক্স মানে রাবার, আমরা ল্যাটেক্সের কথাও পড়েছি। Produced by the emulsion polymerization of which acrylic styrene polymerization করা হচ্ছে। ইমালশন কি? আমরা ইমালশন জুটে পড়েছি, তেল এবং জলের মিশ্রণ লাইক। তো এখানে এরকম একটা মিশ্রণ তৈরি করা হয় এডিসিপের, সেটা হচ্ছে যে acrylic styrene butadiene বা and vinyl acetic কম্পাউন্ড গুলো একত্রিত করে আমরা কি করছি, ধরনের মিক্সিং তৈরি করছি বা একটা ইমালশন তৈরি করছি, যেটি কিনা আমরা এডহেসিভ হিসেবে ইউজ করছি। কম্পাউন্ডস রিপ্রেজেন্ট এ লার্জ প্রপোর্শন clearly thermal composition of the binder, it is wet and dry mechanical properties when cured and its additional and thermal properties are important consider. আমরা তো আমাদের মনে আছে কিনা যে আমাদের বাড়িতে যখন ইয়ে হতো, আমাদের হাঁড়ি পাতিল বা ইত্যাদি ফুটো হয়ে যেত, তখন আমরা ধূপ চেনো তোমরা? ধূপ দিয়ে ইয়ে করা হতো। তো এই যে ধূপের একটা ক্রাইটেরিয়া হলো তাকে যখন আমরা গলাবো সে গলে যাবে, বাট যখন এটি ড্রাই হবে তখন কিন্তু এটি প্রচন্ড শক্তিশালী হবে। তো ঘটনা হচ্ছে এখানে আমার যে স্টাইরিন, বিউটিডাইন এবং ভিনাইল অ্যাসিটেট বেসড কম্পাউন্ড গুলো রয়েছে, এগুলো সাধারণত কি রকম প্রপার্টিজ দিচ্ছে, অর্থাৎ এটি সহজে পানির সাথে গুলে যাচ্ছে বা এটি সহজে অ্যাপ্লাই করা যাচ্ছে, বাট সর্ব ইম্পর্টেন্ট যে প্রপার্টিজটা সেটি হচ্ছে এটিকে যখন কিউর করা হচ্ছে, অর্থাৎ কিউরিং টেম্পারেচার দেওয়া হচ্ছে, আপনার ড্রাই কন্ডিশনে এটি কি প্রপার্টিজ শো করছে, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এইখানেই সাধারণত যখন এদেরকে কিউর করা হয় তখন তারা প্রচন্ড শক্তিশালী ভাবে একটি ফাইবারকে অপরের সাথে লাগিয়ে দেয় বা আঠার মতো কাজ করে। Binder most commonly applied oils in form of aqueous dispersion rather than a polymer solution. এটি সাধারণত স্প্রে করে বা এভাবে aqueous dispersion আমরা করে থাকি। Which necessity drying and binder cross linking produce the final bonded non-oven. তো অ্যাপ্লাই এর নানা রকম সিস্টেম রয়েছে। তুমি স্প্রে করে দিতে পারো, পুরো এন্ট্রিটাকে চুবাতে পারো সেই সলিউশনে, অথবা জায়গায় জায়গায় তুমি নজল দিয়ে দিতে পারো। ইস ডিপেন্ডস অন ইউ। তোমার ফেব্রিক ক্রাইটেরিয়া কি ধরনের প্রয়োজন সেটির উপর ডিপেন্ড করে আমরা সাধারণত কেমিক্যালটা কিভাবে সেটা মানে নির্ধারণ করে থাকি। তো সেই কেমিক্যালটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটার জন্য আমরা কিছু বন্ডিং এখানে টাইপস দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে স্যাচুরেশন বন্ডিং। স্যাচুরেশন বন্ডিংটা কি? নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা পুরোটাই স্যাচুরেশন, মানে আমরা কখন বলি সে স্যাচুরেটেড হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে বা ফুলফিল। তো যখন আমরা পুরো ওয়েবটাকে when we its empty web with bonding agents were covered in a film binder, কি পুরোটাকে যখন আমরা চুবাবো, মনে করো একটা কাপড়কে যখন ফেব্রিকটাকে পুরোটাকে পানিতে চুবাবো তাহলে সেটা কি ভিজে যাবে সম্পূর্ণরূপে, তখন সেটি স্যাচুরেটেড হয়ে যাবে। আমরা বলি না যে স্যাচুরেটেড হয়ে গেছে। তো কেমিক্যাল গুলো যখন এভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ ওয়েবটাকে পুরোটাকেই স্যাচুরেটেড করা হচ্ছে, চুবানো হচ্ছে, ইমপ্রেগনেটেড করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি স্যাচুরেশন বন্ডিং। অর্থাৎ এটিকে সরাসরি চুবিয়ে আমরা যদি চুবি তাহলে পুরোটাই ভিজে যাচ্ছে। ওকে, সেকেন্ডলি যেটি রয়েছে ফোম বন্ডিং। আমরা যদি মনে করি যে এই পুরোটা আসলে আমরা ইয়ে করবো না, তাহলে আমরা ফোম ইউজ করে কিন্তু এই বন্ডিংটা করতে পারি। কেমিক্যাল যেটা আমরা তৈরি করছি সেটা ফোম তৈরি করে।
one of the problems of saturation bonding is large volume of water is required. ডেফিনেটলি আমার যখন এক ফেব্রিকটার ওয়েবটা পুরোটাকে আমি ভিজাতে চাইবো কেমিক্যাল দিয়ে, তখন প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং ওয়াটার লাগবে। দিস ইজ ভেরি কমন। এবং আরেকটি যে সমস্যা সেটি হচ্ছে এই কাপড় ভিজালেই তো হবে না, সেই কাপড়টাকে তো ওয়েবটাকে তো শুকাতে হবে, সেই শুকাতেও কিন্তু প্রচুর পরিমাণে আমার কি লাগতেছে, ড্রাইং কস্ট হচ্ছে। সো দিস ইনক্রিজ not only the cost of drying but also the risk of binder migration, এবং যেটা কিনা মাইগ্রেশন হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে। The binder and measured volume of air passed through continuously to a driven turbine which bursts into consistent foam, and the foam can deliver various forms but commonly direct to the horizontal nip of the set of the impregnated rollers. এখন আমরা যদি এই যে ইমপ্রুভড স্যাচুরেশনের পরিবর্তে ফোম ইউজ করি, তাহলে ফোম কি হচ্ছে, ফোমটা দিয়ে তো আমার ফ্যাব্রিকটা ভিজে যাবে না, মানে যেভাবে স্যাচুরেশনে ভিজে যায় সেভাবে ভিজে যাবে না, বাট আমার যে অ্যাডহেসিভ পার্টিকেল গুলো সেগুলো কিন্তু ফ্যাব্রিকের উপরে, ওয়েবের উপরে পড়ছে এবং ফাইবার গুলো বাউন্ডেড হচ্ছে। সেজন্য সেটাকে আমরা ফোম ইউজ করে এক্সট্রা ওয়েটের হাত থেকে বাঁচাতে পারি। আরো যদি মনে হয় যে না ফোমটাও বেশি হয়ে যাচ্ছে, আমি যে ফেব্রিকটা তৈরি করব সেটার অ্যাপ্লিকেশন খুবই সীমিত, সেই জন্য আমি করতে পারি সেটা হচ্ছে যে প্রিন্ট বন্ডিং করতে পারি। আমার ওই যে কাঁথার মতো যখন আমরা কি করব যে প্রিন্টিং করব, নির্দিষ্ট জায়গায় আমি কি করছি, প্রিন্ট করছি, তখন সেটা প্রিন্ট বন্ডিং হবে, অর্থাৎ আমার অ্যাডহেসিভ আমি নির্দিষ্ট একটা জায়গায় জায়গায় যেভাবে আমরা প্রিন্ট করে থাকি সেভাবে অ্যাপ্লাই করব। মনে করে স্কোয়ার করে এই একটা বর্গ স্কোয়ার করে পুরো ফেব্রিকের উপরে স্কোয়ার করে ফেলানো হলো, তাহলে কি সবগুলো জায়গায় গেল না, যে জায়গাগুলোতে স্কোয়ারের বক্স আছে সেই জায়গাগুলোতেই শুধুমাত্র অ্যাডহেসিভটা গেল এবং সেই জায়গাগুলো ফাইবার গুলো বন্ডিং হচ্ছে। এটি ডিপেন্ডস করছে তোমার ফাইবার কোথায় হবে সেটার উপরে। কিন্তু যে স্যাচুরেশন বন্ডিংটা সবচেয়ে ভালো, কারণ হচ্ছে যে যদিও এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তারপরেও কারণ এখানে ফুললি ওয়েবটা বন্ডেড হয়ে থাকে। তো এইখানে যেটি হয় প্রিন্টেডে, তো এটা তো আর সব স্যাচুরেশন হবে না, যে জায়গাগুলোতে পড়বে সেই জায়গাগুলোতে সাধারণত অ্যাটাচ হবে। এছাড়াও আরেকটি করতে পারি আমরা, সেটি হচ্ছে স্প্রে বন্ডিং, যেটি কিনা এখন ব্যবহৃত হচ্ছে। যেমন স্প্রের কথা বললেই আমাদের কিন্তু স্প্রে মেশিনের কথা চলে আসে, যে পেস্টিসাইডস দিচ্ছে এরকম, বা গাড়ি পেইন্ট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন হাই প্রেসার নজলের মাধ্যমে এটিকে অ্যাপ্লাই করব সেটিকে স্প্রে বন্ডিং বলছি। তা হচ্ছে যে lattice binder can also be applied by spinning the web and supported on a preferred conveyor by means of compost of air or airless spray system. To aid penetration into the structure, the web is sprayed from both sides and sequentially. On the first passages, spray droplets which can average 20 micrometer size and penetrate about 5 mm into the surface and then web into the spray application of the lower surface. স্প্রের মাধ্যমেও আমরা অ্যাপ্লাই করতে পারি। এটিকে সাধারণত দুই দিক থেকে অ্যাপ্লাই করতে হয়, ফেস সাইড এবং ব্যাক সাইড। তো আমাদের যে ড্রপলেটের মাইক্রোকণাগুলি 20 থেকে 200 মাইক্রোমিটার, তো যেটি কিনা ফেব্রিকের সারফেসে আসার পর ভিতরে পেনিট্রেট করে, প্রবেশ করে। এই যে আমরা কতগুলো কেমিক্যাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ কিভাবে কেমিক্যাল দিয়ে আমরা বন্ডিংটা করতে পারি সেটি দেখলাম। কেমিক্যাল হিসেবে যেমন আমরা দেখছি এখানে অ্যাক্রাইলিক, স্টাইরিন, বিউটাডাইন, ঠিক আছে, বেসিটেড বেড কম্পাউন্ডস, এগুলো ইউজ করি। তো এগুলো কিভাবে ইউজ করি, স্যাচুরেশন হতে পারে, ফোম বন্ডিং হতে পারে, প্রিন্ট বন্ডিং হতে পারে, স্প্রে বন্ডিং হতে পারে, নো ম্যাটার। এখন আমরা আসবো একটু থার্মাল বন্ডিং। থার্মাল বন্ডিং দিয়ে, তো থার্মাল কথা দিয়ে বুঝতে পারছি যে অর্থাৎ হিট দিব, হিটের ফলে বন্ডিং হবে, তাই না? আমাদের ছোটবেলায় আমরা মেরিট বল পেন ইউজ করেছি। তো মেরিট বল পেনকে তখন আমরা কি করতাম, ওই যে ল্যাম্পে ধরে গলিয়ে ফু মারতাম, বা একটা আরেকটার সাথে জোড়া দিয়ে লম্বা করতাম, নানা রকম কাহিনী করতাম। তো সেটি ছিল পলিমার। তো থার্মাল বন্ডিংটা সাধারণত পলিমারের ক্ষেত্রেই কিন্তু হবে। বলা হচ্ছে যে thermal bonding exploit the characteristics of ability thermoplastic material soften and melt elevated temperature and then solidify at cooling. এই প্রপার্টিস থাকতে হবে যে টেম্পারেচার দিলে সেটা কি হবে, মেল্ট হবে অথবা সফটেন হবে, বাট যখন সেটির টেম্পারেচার রিডিউস করা হবে দেন সেটি কিন্তু কুল হয়ে যাবে।
কুল হয়ে গেলে সেটি ড্রাই হয়ে যাবে when adjacent fiber of the similar composition are molten in a state and both are in direct contact, long chain molecule from each and migrate each other and polymers cool and proceed. দেখো যখন আমরা এই ধরনের ফাইবারের নন ওভেন তৈরি করব সেটি হচ্ছে 100% পলিস্টার বা পলিইথিলিন লাইক এ ধরনের যারা থার্মোপ্লাস্টিক অর্থাৎ একই রকম, তখন সেটি কি হবে যে সিমিলার কম্পোজিশনের, ইট ইজ নট সিভিসি, সিমিলার কম্পোজিশন, তখন তারা কি একটি আরেকটার সাথে যখন ডিরেক্ট থাকবে তখন একটি আরেকটার সাথে লেগে যাবে। Thermal bonding in non-oven can use 3 types of fiber of material, each of which is same application but not others. First, fibers may be homogeneous. Mean by homogeneous same type. Polyester, cotton. In case of cotton, we can't use thermal bonding. Same melting point. Melting point কম বেশি হলে তো আবার ঝামেলা, মনে করে একটা মেল্ট করে 250 আর একটা মেল্ট করে 180 তাহলে তো হবে না, কারণ 250 পর্যন্ত যেতে আরেকটা যে ফাইবার কম্পোনেন্ট থাকবে সেটা তো গলে হয়ে যাবে। সো সেকেন্ড, a blend of thermoplastic fiber with either a fiber with higher melting point or no thermoplastic fiber can be used. তো ব্ল্যান্ডের ক্ষেত্রে এই ধরনের করতে পারি আমরা, একটি থার্মোপ্লাস্টিক ফাইবার আরেকটি না। যেমন পলিস্টারের সাথে কটন দিলে পলিস্টারটা মেল্ট হবে বাট কটনটা তো আর মেল্ট হবে না, তাহলে পলিস্টারের মেল্টিং এর হওয়ার কারণে পলিস্টারের যে মেল্ট হওয়ার কারণে এর সাথে কটন ফাইবার গুলো লেগে যাবে। Finally, the thermoplastic fiber may be bicomponent. The component of thermal bonding usually consists of core melting point polymer and surrounded by a sheet lower melting polymer. আমরা bicomponent ফাইবারের কথা পড়েছি, কোর এবং শীট, আর এর উপরে যদি আরেকটা চাও এটাকে আমরা bicomponent ফাইবার বলছি। সেই ক্ষেত্রে ধরনের ফাইবার গুলোর ক্ষেত্রে বাই কম্পোনেন্ট যদি হয় সেখানে একটা হাই মেল্টিং পয়েন্ট সাধারণত ভিতরেরটা আর বাইরেরটা লোয়ার মেল্টিং পয়েন্ট হলে লোয়ার মেল্টিং পয়েন্ট গিয়ে একটার সাথে জমা লাগবে বা জোড়া লাগবে, বন্ড করবে সহজ কথায় বলতে গেলে। এন্ড থার্মাল বন্ডিং ইজ অ্যাপ্লিকেশন web made by virtually from all formation methods but there are variation in heat transfer mechanism, variation তো থাকবেই। তো আমরা এখন থার্মাল বন্ডিং গুলোর কিভাবে বন্ড করছে সেটি আমরা একটু দেখি বা টেকনিক গুলো একটু সম্পর্কে জানার চেষ্টা করি। কিভাবে থার্মাল বন্ডিং আমরা ইনশিওর করব? আমরা সবাই ওই যে ছবি করতে দেখেছি না, ওই যে ল্যামিনেটিং করতে দেখেছি না, কি করা হয়, একটা পলিথিন শীট এর ভিতরে ছবিটাকে প্রবেশ করিয়ে তার যে হিটেড রোলার রয়েছে সেই হিটেড রোলারের ভিতর দিয়ে পাস করা হয়, ফলে কি হয় ছবিটা প্লাস্টিকের ভিতরে আমাদের সার্টিফিকেট বা এগুলো কিন্তু আমরা করে থাকি। সো বিষয়টা কিন্তু অনেকটা সেরকমই। প্রথমত আমরা দেখবো থ্রো এয়ার বন্ডিং, যেটা বললাম সেটা ক্যালেন্ডার বন্ডিং এর জন্য। প্রথমে আসি থ্রো এয়ার বন্ডিং। কি বলা হচ্ছে যে ওয়েব পাস থ্রু এ হট এয়ার ওভেন সাপোর্টেড এন এয়ার permeable conveyor on form of a belt of drum. The aim is to rapidly heat of the wave to melt the point of constituent fibers drawing hot air so that the constituent fibers are heated uniformly and the air temperature, air velocity, and the dwell time of the wave in oven all influence the bond strength developed in the fabric during thermal bonding. কি হচ্ছে দেখো, হট এয়ার বন্ডিং মানে হচ্ছে তোমার ওয়েবটা একটা কনভেয়ার বেল্টের মতো উপরে রয়েছে, সেটি মেশিনের ভিতরে ঢুকছে, ধরে নাও কল্পনা করে একটা স্টেন্টার অথবা ড্রায়ার তার ভিতরে ঢুকছে, সেখানে কি রয়েছে হট এয়ার রয়েছে, ইউনিফর্মলি হট এয়ার, ফলে কি হচ্ছে এই হট এয়ারের কারণে সেই ফাইবার গুলো মেল্ট হওয়ার ফলে একটি অপরটির সাথে লেগে যাচ্ছে। তো এই গরম বাতাসের সাহায্যেও আমরা এটা করতে পারি। সেকেন্ডলি যেটি বললাম ক্যালেন্ডার বন্ডিং, যেটি বললাম যে ছবি লেমিনেটিং করলাম, সেরকম বলা হচ্ছে যে ক্যালেন্ডার কি, স্ট্রিপ আয়রন কি বুঝি সাধারণত, তো সাধারণত লার্জ হিটেড সিলিন্ডারের মধ্য দিয়ে পাস করে ফেব্রিকে ক্যালেন্ডারিং করা হয়। তো বলা হচ্ছে বিটুইন nip of two large heated cylinder rollers that operate under pressure, compressing the fiber assembly and conducting heat into the fibers and causing them to soften and melt. Provided that web is not too heavy in mass per unit area, এটা যদি মোটা হয় তাহলে কিন্তু ঝামেলা, কারণ দুটা হিটেড রোলারের ভিতর দিয়ে আমার ওয়েবকে পাস করানো হচ্ছে। The heating is very rapid and the process be carried out at high linear speed. Design of calendar rollers is purpose become highly developed and they extended more than 5
which can be heated and produce less 1 degree temperature variation across roller. Also, সহজ করে বললে হিটেড রোলার রয়েছে, সেই হিটেড রোলার আমাদের ওয়েব সেটি পাস হবে এবং ক্যালেন্ডারের হিটেড সিলিন্ডার হিটের কারণে ফাইবার গুলো মেল্ট হয়ে যাবে, একটা সাথে লেগে যাবে। কথা বলা হচ্ছে বা এইভাবেও আমরা করতে পারি। আমরা বললে যে পাউডার বন্ডিং, তো সেটি আবার কি রকম পাউডার বন্ডিং? বলা হচ্ছে যে দেখো এতক্ষণ ধরে আমরা কিন্তু ইয়েগুলো দেখলাম যে থার্মাল পাউডার কিভাবে আসলে বলা হচ্ছে ইন সাম অ্যাপ্লিকেশন থার্মোপ্লাস্টিক পাউডারস। তুমি মনে করো থার্মোপ্লাস্টিক পাউডারস অর্থাৎ পলিস্টারের গুঁড়া আর অ্যাপ্লাইড টু ওয়েভ ফর পারপাস অফ বন্ডিং and that powder can be mingled with the fiber during the formation which is particularly convenient in semi-air process. মনে করো তোমার ওয়েবটা কটনের, তো এটি সাধারণত মেল্ট হবে না, তখন তুমি কি করলা সেইখানে মেল্ট হয় এরকম পাউডার ছিটিয়ে দিলে, ফলে কি হলো সেই পাউডার সহ ইয়াটা যখন ওয়েবটা যখন হিটেড সিলিন্ডার রোলার বা হিটেড কন্ডিশনের ভিতর দিয়ে যাবে তখন সেই পাউডার গুলো গলে যাবে, গলে গিয়ে তার চারপাশের যে সমস্ত ফাইবার গুলি রয়েছে সেগুলোকে একটা অপরটার সাথে অ্যাটাচ করবে। সলভেন্ট বন্ডিং, সলভেন্ট নাম শুনেই তো আমরা বুঝতে পারছি যে সলভেন্ট ইউজ করবে এখানে। তো বলা হচ্ছে although solvent bonding is limited use, it provides valuable means of producing cohesive bonds in non-organic fabrics. Solvent কি আবার বন্ড হয় নাকি? চলো দেখা যাক। বলা হচ্ছে spunlace polyamide web is produced when enclosure containing solvent gas nitrogen oxide which is softened and filament surface. এটা কিন্তু একই কাজ করছে যে সলভেন্ট যেটি সেটি যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড বা গ্যাস নাইট্রোজেন এটিকে যখন তরলে রূপান্তরিত করব which soften the filament surface, এই সারফেসটাকে ফিলামেন্টটাকে সফট করবে and subsequently the web is passes between cold calendar rollers and solvent is washed off the fabric. এই যে এটার এই যে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড এটি ইউজ করলে একইভাবে সেটি সফেন হবে এবং একটি আপনার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। Another example of use, latent solvent conjunction with carding and cross-labeling is applied liquid before carding. The action of carding spread solvent and the same time and solvent and lubricants fiber during the process. Web is passed into a water oven, activate the solvent and later evaporates it. And resulting fabric is normally low density but needs to be increased compressed. দেখো সলভেন্ট ইউজ করে আমরা যখন কিউর করছি টেম্পারেচার দিচ্ছি তখন সেটিও কিন্তু সহজেই আমার ফাইবারটাকে মেল্ট করাচ্ছে, সফট করাচ্ছে এবং একটি আরেকটার সাথে বন্ড করতে হেল্প করছে। তো এইভাবে সলভেন্ট ইউজ করেও কিন্তু আমরা ফাইবারের বন্ড গুলো করতে পারি নন ওভেনে। এবার চলে আসবো, আমরা তো এতক্ষণ ধরে কেমিক্যাল দেখলাম, তারপরে রয়েছে আমরা থার্মাল দেখলাম, এখন একটু যেটি জানা দরকার সেটি হচ্ছে যে মেকানিক্যাল বন্ডিং। মেকানিক্যাল বন্ডিং এ আমরা মেকানিক্যালি ফাইবার গুলোকে বন্ড করব, ওয়েব গুলোকে বন্ড করব, নট ইন কেমিক্যাল অর থার্মাল। তো প্রথমেই চলে আসবে নিডল পাঞ্চিং। তো নিডল পাঞ্চিংটা বোঝার জন্য আমি যদি বলি সেটি হচ্ছে সুচ দিয়ে তো নিচ থেকে উপরে উঠাই, এটি নিডল পাঞ্চিং না। তোমরা ইয়ের ক্ষেত্রে দেখেছো কিনা ওই যে খুরে অর্থাৎ খড়ের ঘর যখন তৈরি করে, খড়ের ঘর তৈরি করার সময় যে রেয়ার হয়তো তোমরা দেখেছো কিনা খড়গুলো সাজানো থাকে, তারপর এরকম ডিভাইস আছে এরকম, এটার মাথায় সুতি বা সুতা প্রবেশ করিয়ে করা হয়, সুতা নিয়ে আবার উপরের দিকে টানা হয়, ফলে এখানে একটা এরকম সুতাটা ওঠে এবং উপরে নিডল পাঞ্চিংটাও আমার সেরকমই, এখানে অনেকগুলো নিডল থাকবে এরকম রয়েছে। তো এখন যখন যে নিডল গুলা এই সিরিজ অফ নিডল এবং একটা কাঠের উপরে সিরিজ অফ দেখতে পাচ্ছ, তোমার ওয়েবের এখানে যখন প্রবেশ করানো হচ্ছে সে কি করতেছে কিছু ফাইবার নিয়ে প্রবেশ করছে, কিছু ফাইবার নিয়ে ভিতরে প্রবেশ করছে, তাই না? ওকে, এপাশে বেরোলো, কিছু ফাইবারকে নিয়ে এসে এপাশে বেরিয়েছে,
তাহলে এখানে একটা হোলের সৃষ্টি হয়েছে, ফাইবার গুলো এইদিকে চলে আসছে, ফাইবার গুলো কি হয়েছে, ফাইবার গুলো এই পাশে চলে আসছে। এরপর যখন আবার উপরের দিকে টানা হচ্ছে, খুলে ফেলা হচ্ছে, হুকের কারণে সে এদিক থেকেও কিছু ফাইবার উপরে নিয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ঘটনাটা, কি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে যে আমার কিছু ফাইবার নিচের দিকে গেল, ফাইবার উপরের দিকে গেল। এই যে কিছু ফাইবার নিচের দিকে গেল এবং কিছু ফাইবার উপরের দিকে গেল, ফলে কি হলো, ফাইবার গুলো এরকম হয়ে গেল উপরে নিচে, এবং সেই যে জায়গাগুলোতে নিডল পাঞ্চ করা হলো সেই জায়গাগুলোতে বন্ডিং সৃষ্টি হলো। দেখো ফাইবার ওয়েব এখানে প্রেস করা হচ্ছে এবং এখানে নিডল পাঞ্চ করা হচ্ছে, ফাইবার গুলো একটা অপরটার দিকে যায় হচ্ছে তৈরি করছে। Needle punching বলা হচ্ছে needle punching is commonly used to bond carded and cross lab beds, can also be used in combination with long fiber airlaid or heavyweight span-laid wires. The web is between upper and lower stationary plates and known as stiper and bed plate. দুটোকে বলা হচ্ছে। Both plates are perforated or slotted allow the passage of barbette needle, barbette needle, এবং এখানে একটা টিনের মনে করো ছাকনি রয়েছে যেটা গ্যাপ রয়েছে যেটাতে নিডলটা প্রবেশ করবে। While between plates, the web is penetrated by a large number of oscillating barbette needles that help in a needle, but depending on the configuration of the process line, the number of needle can range from 1500 থেকে কত হচ্ছে 20,000 পর্যন্ত পার মিটারে থাকতে পারে নিডল গুলো। ওয়ার্কিং উইথ and the number of stock from 500 থেকে 3000 পার মিনিট হতে পারে, মানে উঠানামা করতে পারে। তাহলে বুঝতে পারছো আমার এখানে বারবেট নিডল গুলো যখন নিচ থেকে উপরে উঠানামা করছে, ফাইবার গুলো নিচ থেকে উপরে, উপর থেকে নিচে আসার ফলে এটি কি হচ্ছে, বন্ড হচ্ছে। এটি আমরা বলতেছি নিডল পাঞ্চিং, বহুল প্রচলিত মেথড এটার জন্য। হচ্ছে the web can be needle punched from above downstone or below upstone, নিচ থেকে উপরে, উপর থেকে, and the degree of which fiber entanglement is developed in the fabric as well as the surface uniformity of the fabric, তাই না? তাহলে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে উঠলো। Secondly, this is very common stitch bonding, দেখতেই পাচ্ছ ছবিতে আমরা যেভাবে কাঁথা সেলাই করি ঠিক সেভাবেই, সেটাই কি বলা হচ্ছে, এটি শুধু মেকানিক্যালি আমরা করে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব আসছে, ফেব্রিকের ওয়েবটা কি করছি, আসার ফলে আমাদের এখানে কি করা হচ্ছে, ফলে এটি তখন কি স্টিচ বন্ডেড হয়ে গেল। লাইক কাঁথার মতো বলা হচ্ছে স্টিচ বন্ডিং রিফার্স টু এ ফ্যামিলি অফ প্রসেস এন্ড টাইপ ইন হুইচ মেকানিক্যাল স্টিচিং ইজ accomplished either by knitting or yarn to perform by web lating yarn by sticking through the performance webs and locking the fibers into the structure, increasing the functional resistance. তবে বন্ড করে দিতে কাঁথার মতো করতে পারি, অথবা নিডলের মাধ্যমে যখন আমরা বন্ড করব সেটি আমরা নিডল পাঞ্চিং, সরি স্টিচের মাধ্যমে স্টিচ পাঞ্চিং বলছি। সর্বশেষ যদি আমরা বলি সেটি হচ্ছে যে হাইড্রো ইন্টাজেলমেন্ট, মানে কি পানির সাহায্যে এন্টাজেলমেন্ট করব, অর্থাৎ ফাইবার গুলোকে এদিক সেদিক করব। দেখো ছবিতে দেখা যাচ্ছে আমরা কিন্তু ওয়াটার জেটের কথা পড়েছি, পানির যে অপরিসীম শক্তি সেটি আমরা জানি। পানিকে যদি হাই স্পিডে চালনা করা হয় সেটা দিয়ে লোহা পর্যন্ত কাটা যায়। তো এখন এখানে যে ঘটনাটা, এখানে আর এত স্পিড দরকার নেই। দেখো এখানে পানির নজল রয়েছে, এই পানি যখন ওয়েব যাবে, সেই ওয়েব যখন হাই স্পিড পানির নজল প্রবাহিত করা হবে, সেই পানির নজলের তোড়ে বা পানির স্পিডের কারণে ফাইবার গুলো নিচের দিকে চলে যাবে, বা ফাইবার গুলো নিচের দিকে বা আশেপাশে হবে এলোমেলো হয়ে যাবে, বা এলোমেলো বা এন্টাজেলমেন্ট হয়ে যাবে একটা আরেকটার সাথে, ফলে একটা আরেকটার সাথে লেগে যাবে। কিরকম ছবিতে দেখতে পাচ্ছি, তা হচ্ছে the manufacturing of hydroentanglement for stainless fabric relies on the columnar high velocity water jet. This columnar high velocity water jet mechanically bond fiber or filament in a web while it is supported on moving conveyor. During the hydroentangling, pressurized water, approximately 400 bar, is forced into the injector. Then through the capillary one shaped nozzle, thin capillary,
thin jet strip produce one or more raw process speed water jets and extended with this machine. The nozzle diameter in the strip is visible approximately 80 to 150 micrometer. It is important that the fine jets are remain intact and do not break up the droplets of ensure efficient kinetic energy to transfer wave. Ultimately তখন কি হচ্ছে, এই এত স্পিডের পানির কারণে ফাইবার গুলো এই নিচের দিকে যাচ্ছে বা এলোমেলো হয়ে যাচ্ছে এবং আরেকটা একটার সাথে বন্ড করছে। ফাইবার ছবিতে দেখা যাচ্ছে। তো এটাকে আমরা হাইড্রো এন্টাজলমেন্ট বলছি, যেটি আমরা পানির সাহায্যে করে থাকি। So this process is usually configured so that the wave can be hydrointergel in both sides and gradually build up fiber দিকে করতে হবে। যেহেতু নিডল পাঞ্চের সময় কি হতো যে একবার উপর থেকে ছাড়লে সেটা নিচের উপরের দিকে যেত, অর্থাৎ ফাইবার গুলোকে নিচে এবং উপরে নিয়ে যেত। বাট ইন কেস অফ হাইড্রো এন্টাজলমেন্ট সেটির ক্ষেত্রে কিন্তু এটি হচ্ছে না। সো একবার এটি নিচের দিকে যাচ্ছে, অপর দিকে ঘুরিয়ে যখন আমরা ইয়ে করব তখন সেটি কিন্তু উপরের দিকে যাবে বা বোথ সাইড যেটি সেটি হবে। So to gradually build the interglement required structure, the number injectors আমরা কি বলছি যে একটু করছে। আমি তোমাদের একটা লিংক দিয়ে দিয়েছি ক্লাসে, অ্যাটেন্ডেন্স লিংক, সেটা একটু সবাই ফিল আপ করে দিও যারা করো নাই। ওকে, process is usually configured that F and hydrogen on both sides to gradually build fiber result and recorded fabric structure. The number of injectors fitted to hydrogen installation varies about typically 5 to 8 are required to benefit fiber with adequate bonding and surface uniformity, assuming that no additional bonding process. So এই ছিল আমাদের নন-ওভেনের আজকে বন্ডিং প্রক্রিয়াগুলি আমরা দেখলাম। তো আমরা বন্ডিং প্রক্রিয়াগুলি নিয়ে যদি আবার একটু রিভিউ করি তাহলে বন্ডিং প্রক্রিয়ার মধ্যে প্রথমেই ছিল কেমিক্যাল বন্ডিং। সেটি কেমিক্যাল বন্ডিং নানা প্রকার কেমিক্যাল অ্যাডহেসিভ লাইক কেমিক্যাল ইউজ করে করতে পারি। সেটি স্যাচুরেশন হতে পারে বা সেটি ফোম হতে পারে, সেটি স্প্রে হতে পারে, সেটি প্রিন্ট হতে পারে। পরবর্তীতে ছিল হিট বা অর্থাৎ মেল্ট ব্লোন, যেটি গলিয়ে আমরা লাগাতে পারি, সেটি বিভিন্ন প্রকার মাধ্যমে হতে পারে। বিভিন্ন প্রকার কমপ্লেক্স ফাইবারের ক্ষেত্রে বাই কম্পোনেন্ট, তারপরে সিবিসি বা এই ধরনের ফেব্রিকের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো সেখানে সলভেন্টও ইউজ করতে পারি, পাউডার ইউজ করতে পারি, করতে পারি। এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে মেকানিক্যাল ওয়েব বন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখলাম নিডল পাঞ্চিং, আমরা দেখেছি নিডল পাঞ্চিং এর পর স্টিচ বন্ডিং, এবং আমরা দেখেছি হাইড্রো ইন্টাজলমেন্ট। এই পদ্ধতিগুলোর মাধ্যমে সাধারণত নন ওভেন তৈরি করা হয়। তো ছবিতে বা আমাদের চারপাশে যে সমস্ত নন ওভেন আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই সাধারণত পলিস্টার লাইক ম্যাটেরিয়ালের এবং অনেক বেশি পাতলা মেল্ট ব্লোনের মাধ্যমে এগুলো তৈরি করা হয়। আমরা বিশেষ করে যখন এই ধরনের মেকানিক্যাল এগুলো করতে চাইবো সেক্ষেত্রে ওয়েব গুলো একটু মোটা হলে বেটার হয়, কারণ যেহেতু একটা ফাইবার এদিক সেদিক হবে তো সেটার জন্য একটু ওয়েবটার থিকনেসটা গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের নন ওভেন ম্যানুফ্যাকচারিং এর ফুল প্রসেস। আশা করি তোমাদের নন ওভেন সম্পর্কিত সকল প্রকার কনফিউশন হয়তো দূর হয়নি, বাট একটা বেসিক যে কনসেপ্ট সেটা গ্রো করেছে, যেটার মাধ্যমে নন ওভেন সম্পর্কে তোমরা ফার্দার স্টাডি করলে বা ফার্দার রিসার্চ বা এই ধরনের কাজকর্ম করতে পারবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ক্লাস করার জন্য।